আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কনসেপ্টস অফ রিসোর্স ইকোনমিক্স নিয়ে কথা বলবো। আজকের আলোচনায় আমরা রিসোর্স ইকোনমিক্স বা সম্পদ অর্থনীতির মৌলিক ধারণাগুলো এমনভাবে আলোচনা করব যাতে বন সম্পদকে ঘিরে সিদ্ধান্ত নেওয়া দেওয়া বাস্তব জীবনের সাথে সরাসরি সংযুক্ত হয়। সম্পদ বলতে কেবল কাঠ, খনিজ বা পানিকে নয়, জীবিত ও অজীব, দৃশ্যমান ও অদৃশ্য, এমনকি সংস্কৃতি ও জ্ঞানের মতো অমূর্ত সম্পদকেও বুঝি। কাজেই অর্থনৈতিক বিশ্লেষণে সম্পদের পরিধি খুব বিস্তৃত। প্রচলিতভাবে আমরা সম্পদকে চার শ্রেণীতে দেখি: প্রাকৃতিক, মানব, মানব সৃষ্ট, উৎপাদিত এবং সাংস্কৃতিক, যা অর্থনীতির তিনটি মূল উপাদান ভূমি, শ্রম ও পুঁজির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাকৃতিক সম্পদকে আমরা ফ্লো, ফান্ড এই দুই বড় ঘরানায় বুঝি। ফ্লো সম্পদের মধ্যে আছে নন স্টোরেবল, যেমন সূর্যালোক, আবহাওয়া, তরঙ্গ, ইকোসিস্টেম, যেগুলো মানব জীবনের সময় মাত্রায় অবক্ষয়হীন। আর স্টোরেবল ফ্লো যেমন সৌরশক্তি, বায়ু, জলবিদ্যুৎ, যেগুলো ব্যবস্থাপনার মাধ্যমে সঞ্চালিত ও ব্যবহারযোগ্য। ফান্ড সম্পদের মধ্যে আছে পুনর্নবীকরণযোগ্য, যেমন টিম্বার, ফসল, মৎস্য, চারাগাছ, মাটি, জলের গুণমান, বন ও অন্যান্য ইকোসিস্টেম। এবং অপুনর্নিব পুনর্নির্ভর পুনর্নবীকরণযোগ্য বা নিঃশেষণশীল, যেমন জ্বালানি, জীবাশ্ম, খনিজ ইত্যাদি, যেগুলোর ব্যবহারের সীমা বা থ্রেশহোল্ড মানতে হয়। বনকে আমরা পুনর্নবীকরণ ফান্ড সম্পদ হিসেবে দেখি। এটি মানুষের ক্রিয়ায় গভীরভাবে প্রভাবিত এবং উৎপাদনের প্রবাহ কমে গেলে তা উল্টে দেওয়া সবসময় সহজ নয়। তাই ক্রিটিক্যাল জোনের সাবধানতা দরকার। বনবিদ্যার বিশেষত্ব হলো দীর্ঘ রোটেশন টাইম, একই সঙ্গে উদ্ভিদ, প্রাণী, পুঁজিও বটে, আবার ভোক্তা পণ্য, এবং বহু বন সেবা বাজারে সরাসরি মাপা যায় না। ফলে অর্থনৈতিক মূল্যায়নে বাড়তি সতর্কতা দরকার। এই পাঠে আমরা শিখব কিভাবে মূল্যায়ন, ব্যয় সুবিধা বিশ্লেষণ, বাজার চাহিদা সরবরাহ ও মূল্য নির্ধারণ, নীতির প্রভাব, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইকোসিস্টেম সার্ভিস অন্তর্ভুক্ত করে বনের টেকসই ব্যবস্থাপনা নকশা করা যায়। একই সঙ্গে সাংস্কৃতিক সম্পদের উদাহরণ, যেমন লালবাগের কেল্লা, পাহাড়পুর নকশি কাঁথা বা বাউল সঙ্গীত দেখিয়ে বুঝবো কেন বন ও সংস্কৃতি উত্তরাধিকার একে অপরের সহচর। পাঠ শেষে আপনারা বুঝতে পারবেন কোন সম্পদ কোথায় বসে, কোনটা স্রোত, কোনটা ফ্লো, কোনটা ভান্ডার বা ফান্ড, এবং কোন নীতিগত যন্ত্রে কোন সিদ্ধান্ত নিলে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ভারসাম্য রক্ষা করা যায়। সংক্ষেপে আজকের ক্লাস আপনাকে পরের ধাপে বাংলাদেশের বন পণ্যের চাহিদা সরবরাহ বিশ্লেষণের পরিকল্পিত দরজায় পৌঁছে দেবে। আজকে আমরা রিসোর্স নিয়ে কথা বলবো। রিসোর্সের যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রিসোর্স ইকোনমিক্স কি, ফরেস্ট ইকোনমিক্স ইন এড অফ ফরেস্ট্রি ডিসিশনস, লিমিটেশনস অফ ফরেস্ট রিসোর্স ইকোনমিক্স, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই স্লাইডে রিসোর্স বা সম্পদের ধারণাটিকে খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। শুধু দৃশ্যমান পণ্য নয়, জীবিত ও অজৈব, বায়োটিক ও অবায়োটিক, দৃশ্যমান ও অদৃশ্য, ট্যাঞ্জিবল ও ইনট্যাঞ্জিবল, এমনকি এদের বিভিন্ন সমন্বয় সম্পদের আওতায় পড়ে। অর্থাৎ কাঠ, খনিজ, পানি বা জমির মতো উপকরণের পাশাপাশি জ্ঞান, সংস্কৃতি, কার্বন শোষণ, মাটি, জলের গুণমান, এমনকি প্রাকৃতিক সৌন্দর্য, বিনোদনমূলক মূল্য রিসোর্স হিসাবে বিবেচ্য। স্লাইডটি আরো বলছে এসব সম্পদের উৎস মূলত প্রকৃতির বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যেমন মাটি, জল, উদ্ভিদের আন্তঃসম্পর্ক থেকেই কাঠ, ফল, বাসস্থান, মাটি সংরক্ষণ ও ইকোসিস্টেম সার্ভিস তৈরি হয়। এ কারণে রিসোর্স ইকোনমিক্সে আমরা সম্পদকে কেবল উৎপাদিত পণ্যের দৃষ্টিতে নয়, বরং সেবার ধারায়ও দেখি, যার কিছু বাজারে বিক্রয়, কিছু আবার বাজারের বাইরে থেকে সমাজকে কল্যাণ দেয়। ফলে সম্পদের মূল্যায়নে ব্যক্তিগত চাহিদা ও সামাজিক কল্যাণ দুটোকে একসাথে বিচার করতে হয়, কারণ উভয়টাই সম্পদের ব্যবহারের উদ্দেশ্য ও নীতি নির্ধারণকে প্রভাবিত করে। সার কথা, স্লাইডটি শেখায় যে রিসোর্স একটি গতিশীল ধারণা, প্রকৃতির নানা উপাদানের মিথস্ক্রিয়া থেকে এটি সৃষ্টি ও রূপান্তরিত হয়, এবং তার সুফল ব্যক্তি প্রয়োজন মেটানোর পাশাপাশি সামগ্রিক সামাজিক কল্যাণও নিশ্চিত করে। এখানে রিসোর্সেস বা সম্পদকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক, মানব সৃষ্ট, মানব বা মানব মানব সৃষ্ট বা ম্যানুফ্যাকচার্ড, এবং সাংস্কৃতিক। প্রাকৃতিক সম্পদের মধ্যে বন, পানি, মাটি, খনিজ, জীববৈচিত্র্য ইত্যাদি পড়ে। এগুলো প্রকৃতির ভান্ডার থেকে আসে। মানব সম্পদ বলতে মানুষের জ্ঞান, দক্ষতা, শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীলতাকে বোঝায়, যা উৎপাদনের মান ও দক্ষতা নির্ধারণ করে। মানব সৃষ্ট সম্পদ হলো যন্ত্রপাতি, অবকাঠামো, রাস্তা, কারখানা, প্রযুক্তি, অর্থাৎ যেসব পুঁজি আমরা তৈরি করেছি এবং উৎপাদনে
বারবার ব্যবহার করি। সাংস্কৃতিক সম্পদে আসে ঐতিহ্য, আচার অনুষ্ঠান, স্থানিক পরিচয়, ঐতিহাসিক স্থাপনা ও সামাজিক নিয়ম কানুন, যা বাজারে সরাসরি দাম না পেলেও উন্নয়ন ও কল্যাণে প্রভাব বিস্তার করে। স্লাইডটি দেখায় এই চার শ্রেণী অর্থনীতির তিনটি মূল আহ, উৎপাদন উপাদানের সাথে সম্পর্কযুক্ত। প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ মোটামুটি ভূমি বা ধারায় পড়ে। মানব সম্পদ শ্রম বা লেবারের প্রতিনিধিত্ব করে, আর মানব সৃষ্ট সম্পদ বা পুঁজি কে বোঝায়। ফলে রিসোর্স ইকোনমিক্সের নীতি বা প্রকল্প বিশ্লেষণের সময় আমরা বুঝতে পারি কোন সম্পদ কোন উপাদানের মাধ্যমে মূল্য তৈরি করছে। বিশেষ করে বন সম্পদ অর্থনীতিতে এই ম্যাপিং গুরুত্বপূর্ণ, কারণ বন একযোগে ভূমিভিত্তিক প্রাকৃতিক সম্পদ, সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য এবং কাঠভিত্তিক পুঁজির সাথে যুক্ত উৎপাদন সবকিছুরই অংশ। সার কথা, সম্পদের এই শ্রেণীবিন্যাস ও উৎপাদন উপাদানের মিল বোঝা গেলে পরিকল্পনা, মূল্যায়ন ও বাজার অর্থনীতিতে সুষম টেকসই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আমরা ন্যাচারাল রিসোর্সকে দুই ভাগে ভাগ করেছি: ফ্লো রিসোর্সেস এবং ফান্ড রিসোর্সেস। ফ্লো রিসোর্সের মধ্যে নন স্টোরেবল রিসোর্স আছে এবং স্টোরেবল রিসোর্স আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। ফান্ড রিসোর্সকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছি: রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্স। নন রিনিউয়েবল রিসোর্স আবার দুই ধরনের: নন রিসাইক্লেবল রিসোর্স এবং রিসাইক্লেবল রিসোর্স। এখানে ফ্লো রিসোর্সের মধ্যে নন স্টোরেবল, যেগুলো সাধারণত ইনডিভিজিবল থাকে, এগুলোকে ডিভাইড করা যায় না। এই ধরনের নন স্টোরেবল ফ্লো রিসোর্সগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন সানশাইন, ওয়েদার, ওশেন ওয়েভস, ইকোসিস্টেমস, এগুলো। আর ফ্লো রিসোর্সের মধ্যে স্টোরেবল রিসোর্স আছে যেগুলো মেবি ডিভিজিবল, এগুলো আমরা স্টোর করে রাখতে পারি। এগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন সোলার এনার্জি, হাইড্রো পাওয়ার, ওয়েভ এনার্জি, জিওথার্মাল এনার্জি, উইন্ড এনার্জি। আর ফান্ড রিসোর্সের মধ্যে রিনিউয়েবল এবং অ্যাডজাস্টেবল রিসোর্স, যেগুলো আহ, 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 পুনর্নবীকরণ করা যায় এবং যেগুলো আবার যদি আমরা সাস্টেনেবলি ব্যবহার না করি তাহলে সেগুলো অ্যাডজাস্টেবল হয়ে যায়। এই ধরনের রিসোর্সগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে সয়েল অ্যান্ড ওয়াটার কোয়ালিটি, ফরেস্ট অ্যান্ড সাম ইউনিক ইকোসিস্টেম, টিম্বার অ্যান্ড ক্রপস, ফিশ, অ্যানিম্যালস, গ্রেজিং ল্যান্ডস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে রিনিউয়েবল এবং অ্যাডজাস্টেবল ফান্ড রিসোর্স। কারণ হচ্ছে এগুলো রিনিউয়েবল ঠিক আছে, কিন্তু এগুলো যদি আমরা প্রপারলি সাস্টেনেবল বেসিসে প্রোডাকশন না করি তাহলে এগুলো এক্সহস্টেড হয়ে যায়। আর নন রিনিউয়েবল এবং অ্যাডজাস্টেবল গুলো হচ্ছে যেগুলো রিনিউয়েবল না কিন্তু অ্যাডজাস্টেবল। সে সমস্ত রিসোর্সগুলো, যেমন ধরেন ফসিল ফুয়েল আছে, যেমন ওয়েল, ন্যাচারাল গ্যাস, কোল, পিট, এই সমস্ত ন্যাচারাল রিসোর্সগুলো নন রিসাইক্লেবল, এগুলোকে রিসাইকেল করা যায় না, কিন্তু এগুলো একবার ব্যবহার হয়ে গেলে আর পুনরায় আমরা এটাকে ফেরত পাই না। আবার কিছু কিছু রিসোর্স আছে নন রিনিউয়েবল কিন্তু রিসাইক্লেবল, যেমন কিছু কিছু মিনারেলস, যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, গোল্ড, সিলভার, এই সমস্ত রিসোর্সগুলো হচ্ছে আমাদের রিসাইক্লেবল নন রিনিউয়েবল রিসোর্স। এই স্লাইডে সাংস্কৃতিক সম্পদ বলতে এমন সব দৃশ্যমান ও অদৃশ্য উপাদানকে বোঝানো হয়েছে যেগুলো একটি সমাজ বা কমিউনিটির ঐতিহ্য, প্রথা এবং পরিচয়ের বাহক। এদের দৃশ্যমান অংশে পড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও স্থাপত্য, স্মৃতিস্তম্ভ, জাদুঘর, সংগ্রহ বা নানা রকম শিল্পকর্ম। অদৃশ্য অংশে রয়েছে ভাষা, লোককথা ও মৌখিক ইতিহাস, ধর্মীয় সামাজিক আচার, উৎসব, সঙ্গীত, নাট্য, নৃত্য, হস্তশিল্পের নানান ধারা, যেগুলো সরাসরি বাজারে বিক্রি না হলেও সাংস্কৃতিক সংরক্ষণে এগুলো অমূল্য। রিসোর্স ইকোনমিক্সের দৃষ্টিতে এসব সম্পদ পর্যটন, সৃজনশীল শিল্প ও স্থানভিত্তিক অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করে। আবার নন মার্কেট ভ্যালু, যেমন অস্তিত্ব মূল্য, উত্তরাধিকার মূল্য যোগ করে সামাজিক কল্যাণ বাড়ায়। পরিকল্পনা বা নীতি বিশ্লেষণে তাই সাংস্কৃতিক সম্পদের মানচিত্রায়ন, আইনি সুরক্ষা, কমিউনিটি অংশগ্রহণ ও ব্যয় সুবিধা বিশ্লেষণে অন্তর্ভুক্তি জরুরি। বন সম্পদ প্রসঙ্গে দেখলে পবিত্র উপবন, গ্রামীণ ক্রীড়াঙ্গন, ঐতিহ্যিক পথ বা লোক উৎসবের সাথে যুক্ত বনভূমি, এসবই সাংস্কৃতিক সম্পদের সম্প্রসারিত রূপ, যা সংরক্ষণ ব্যবস্থাপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। সার কথা, সাংস্কৃতিক সম্পদ কেবল অতীতের স্মৃতি নয়, এটি বর্তমানের সামাজিক পুঁজি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত এক অর্থনৈতিক সাংস্কৃতিক বিনিয়োগ। এর মধ্যে ট্যাঞ্জিবল কালচারাল রিসোর্স, যেমন ধরেন লালবাগের কেল্লা আছে ঢাকাতে, এটা ট্যাঞ্জিবল কালচারাল রিসোর্সের মধ্যে পড়ে। সোমপুর মহাবিহার বা পাহাড়পুরের বৌদ্ধবিহার, নওগাঁ,
এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, এগুলো আমাদের টেঞ্জিবল কালচারাল রিসোর্স। টেরাকোটা প্লাক্স ফ্রম মহস্তানগড়, অ্যানশিয়েন্ট বুদ্ধিস্ট রিলিক্স ফ্রম ময়নামতি, কুমিল্লা। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের ট্যাঞ্জিবল কালচারাল রিসোর্স। আর ইনটেঞ্জিবল রিসোর্সের মধ্যে আছে যেমন বাংলাদেশের গ্রাম বাংলার যে বাউল সঙ্গীত, এগুলো ইউনেস্কো ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে চিহ্নিত হয়ে আছে। যেমন নকশি কাঁথা, এমব্রয়ডারি ট্রেডিশন, এই ট্রেডিশনগুলোকে আমরা ইনটেঞ্জিবল কালচারাল রিসোর্স বলি। এই স্লাইডে হিউম্যান রিসোর্সেস বা মানব সম্পদকে অর্থনীতির এক কেন্দ্রীয় সম্পদ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ডের গিয়ার চাকা মানুষ ও প্রতিষ্ঠানের সমন্বিত কাজকে প্রতিকায়িত করে। মানব সম্পদ বলতে শুধু শ্রমশক্তি নয়, মানুষের জ্ঞান, দক্ষতা, শিক্ষা, অভিজ্ঞতা, স্বাস্থ্য, নৈতিকতা, নেতৃত্ব ও উদ্যোক্তা ক্ষমতাকে বোঝায়। এগুলো মিলেই গড়ে ওঠে হিউম্যান ক্যাপিটাল। কোনো অর্থনীতিতে ভূমি ও পুঁজি থাকলে, দক্ষ মানব সম্পদ না থাকলে উৎপাদনশীলতা বাড়ে না, প্রযুক্তি গ্রহণ ধীর হয় এবং ব্যবস্থাপনার ঝুঁকি বেড়ে যায়। রিসোর্স ইকোনমিক্সের দৃষ্টিতে মানব সম্পদ হলো সে গিয়ার যা অন্য সব সম্পদকে গতিশীল করে। পরিকল্পনা, সংগঠন, উদ্ভাবন, মান নিয়ন্ত্রণ ও বাজার সংযোগের প্রতিটি ধাপে মানুষই চালক। বন সম্পদ অর্থনীতির উদাহরণ নিলে ফরেস্টার, নার্সারি ও সিলভিকালচার কর্মী, কমিউনিটি কো-ম্যানেজার, সার্ভেয়ার, জিআইএস অপারেটর ও প্রসেসিং টেকনিশিয়ান সবাই মিলে টেকসই উৎপাদন ও ইকোসিস্টেম সেবা নিশ্চিত করেন। প্রশিক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা ও প্রণোদনা নীতির মাধ্যমে মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি পেলে কাঠামোগত উৎপাদনশীলতা ও সামাজিক কল্যাণ দুইটিই উন্নত হয়। আবার দক্ষতা মিল না থাকা, উচ্চ টার্নওভার বা প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকলে প্রকল্প খরচ বাড়ে ও লক্ষ্য পূরণ ব্যাহত হয়, যা সরাসরি ব্যয় সুবিধা বিশ্লেষণে ধরা পড়ে। তাই নীতি নির্ধারণ ও প্রকল্প পরিকল্পনায় মানব সম্পদের নিয়মিত বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও সুশাসনকে প্রাথমিক কৌশল হিসেবে ধরতেই হয়। এই স্লাইডটি রিসোর্স ইকোনমিক্সকে মানুষের চাহিদা পূরণে সম্পদের সুশাসন বা ব্যবস্থাপনার সাশ্রয় হিসেবে উপস্থাপন করেছে। এখানে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ কিভাবে বরাদ্দ, ব্যবহার ও সংরক্ষণ করা হবে তা বিশ্লেষণ করে তাদের মোট মূল্য বাড়ানো এবং দীর্ঘমেয়াদে টেকসইতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। জল, বন, খনিজ ও জ্বালানির মতো সীমিত সম্পদের সম্পদের ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই ভারসাম্য নির্ধারণে একযোগে অর্থনৈতিক দক্ষতা ও ব্যয় সুবিধা, পরিবেশগত ইকোসিস্টেমের স্বাস্থ্য এবং সামাজিক সমতা ও ন্যায্যতা প্রভাব বিবেচনায় নিতে হবে। অর্থাৎ কেবল বাজার মূল্য বা তাৎক্ষণিক মুনাফা নয়, বহির্গত প্রভাব এবং ইকোসিস্টেম সার্ভিসকেও সিদ্ধান্ত ফ্রেমে অন্তর্ভুক্ত করতে হবে। ফলত রিসোর্স ইকোনমিক্স নীতিমালা, মূল্য সংকেত, সম্পত্তি অধিকার, প্রণোদনা ও ব্যয় সুবিধা বিশ্লেষণের মতো টুল ব্যবহার করে দক্ষ ব্যবহার, সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের পথ দেখায়। সার কথা, এই শাস্ত্রের কাজ হলো সীমিত সম্পদের বুদ্ধিমান ব্যবস্থাপনা, আজকের প্রয়োজন মিটিয়েও ভবিষ্যৎ প্রজন্মের সংযোগ সুযোগ অক্ষুণ্ণ রাখা। এখানে বোঝাচ্ছে যে বন একটি ফান্ড রিসোর্স, অর্থাৎ এটি মূলত এক ধরনের ভান্ডার বা স্টক, যেখান থেকে সময় ধরে ফ্লো বা কাঠ, জ্বালানি, ফল ফুল, পানি নিয়ন্ত্রণ, কার্বন শোষণ সহ ইকোসিস্টেমের সেবা পাওয়া যায়। বন পুনর্নবীকরণযোগ্য হলেও তা নিঃশেষণযোগ্য, কারণ ভুল ব্যবস্থাপনা, অতিরিক্ত কাটিং, আগুন চড়ানো, কৃষি বিস্তারণ বা অবকাঠামো নির্মাণের মতো মানবিক কার্যকলাপ স্টক দ্রুত কমিয়ে দিতে পারে। রিসোর্স ইকোনমিক্সের ভাষায় যখন হারভেস্টিং হার বা কাটার হার বনের প্রাকৃতিক বৃদ্ধির হারের গ্রোথের চেয়ে বেশি হয়, তখন ফ্লো কমতে থাকে এবং দীর্ঘমেয়াদে মোট মূল্য ক্ষয় হয়। এখানে ক্রিটিক্যাল জোন বলতে এমন একটি থ্রেশহোল্ড বোঝানো হচ্ছে যার নিচে নেমে গেলে ফ্লো হ্রাস আর সহজে রিভার্সিবল থাকে না, অর্থাৎ বনের স্বাভাবিক পুনরুদ্ধার ক্ষমতা বা রিজেনারেশন ভেঙে পড়ে, মাটি জলের গুণমান ও প্রজাতি গঠনে স্থায়ী ক্ষতি হয়। বাস্তব উদাহরণে শালবনের অতিরিক্ত দখল, কাটিংয়ে বোঝাপড়া, ঝোপঝাড় প্রবণতা বা সুন্দরবনের লবণাক্ততার চাপের পর প্রজাতি বদল এই ধরনের ইররিভার্সিবিলিটি দেখায়। এই জন্য টেকসই বন ব্যবস্থাপনায় রোটেশন এজ, কাটিং সাইকেল, সুরক্ষিত এলাকা ভাগ, পুনরুপন, কমিউনিটি অংশগ্রহণ এবং ধারাবাহিক মনিটরিং দিয়ে এমন একটি সেফ অপারেটিং স্পেস বজায় রাখতে হয় যাতে স্টক ফ্লো দুটি সুস্থ থাকে। সার কথা, বন নবায়নযোগ্য বলেই সীমাহীন নয়, মানবিক পদক্ষেপই নির্ধারণ করে ফ্লো হ্রাস সাময়িকভাবে ফিরে আসবে নাকি সমালোচনামূলক সীমানা পেরিয়ে যাবে। এখানে আপনারা আহ, এই ফরেস্ট যে একটা রিনিউয়েবল রিসোর্স, এই জিনিস এই দুইটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন।
বাম দিকের ছবিটা হচ্ছে একটা প্ল্যান্টেশন এবং ডান দিকের ছবিটা একটা ন্যাচারাল ফরেস্ট। এটাকে যদি আমরা সাস্টেনেবলি যদি ম্যানেজ করতে পারি তাহলে এটা রিনিউয়েবল হবে। আর যদি সাস্টেনেবলি ম্যানেজ না করতে পারি তাহলে এগুলো হারিয়ে যাবে এবং এগুলো ক্ষয় হতে থাকবে এবং মূল্য কমতে থাকবে। এখানে ফরেস্ট্রি বা বনবিদ্যাকে এমন এক শিল্প বিজ্ঞান হিসেবে বর্ণনা করা হয়েছে যার উদ্দেশ্য হলো মানব সমাজের জন্য দীর্ঘমেয়াদে টেকসইভাবে বন সম্পদ পরিচালনা, মূল্যায়ন ও পণ্য সেবা উৎপাদন। বন অর্থনীতিকে অন্য সম্পদ অর্থনীতি থেকে আলাদা করে যে তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, প্রথমটি হলো দীর্ঘ সময় মাত্রা। টিম্বার বা কাঠ উৎপাদনে রোটেশন পিরিয়ড অনেক বড়, ফলে পুঁজি আটকে থাকে এবং সুদের হারের মতো আর্থিক উপাদান সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়। দ্বিতীয়ত, গাছপালা ও বন্যপ্রাণী একই সঙ্গে ক্যাপিটাল ও কনজিউমার্স গুডস। বৃক্ষরাজি দাঁড়িয়ে থাকলে প্রাকৃতিক পুঁজি, কাটা হলে পণ্য। আবার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য পর্যটন, পরাগায়ন, বীজ বিস্তার ইত্যাদির মাধ্যমে চলমান সেবা দেয়। তৃতীয়ত, বাজার কাঠামো সাধারণত বনের বহু সেবা মাপতে পারে না। কার্বন শোষণ, জলাধার সংরক্ষণ, মাটি রক্ষা, আবাসস্থল, সাংস্কৃতিক ও নান্দনিক মূল্য ইত্যাদি নন মার্কেট ভ্যালু, তা এগুলোকে নীতিতে ধরতে হয়। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে যেমন কন্টিনজেন্ট ভ্যালুয়েশন, ট্রাভেল কস্ট, হেডনিক প্রাইসিং, এই সমস্ত পদ্ধতিতে আমরা এগুলোকে মূল্যায়ন করতে পারি। এর ফলে বন ব্যবস্থাপনায় সাস্টেনেবল ইল্ড কাটিং সাইকেল বা সংরক্ষিত এলাকা, কমিউনিটি অংশগ্রহণ এবং পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেসের মতো নীতিগত টুল প্রয়োজন হয়। একই সাথে দীর্ঘ সময়ের ঝুঁকি, আগুন, কীটপতঙ্গ, নীতি পরিবর্তন, দাম অস্থিরতা বিবেচনায় নিয়ে সংবেদনশীলতা বিশ্লেষণ ও দৃশ্যপট পরিকল্পনা করা জরুরি। সার কথা, বনবিদ্যা এমন এক সমন্বিত সিদ্ধান্ত ফ্রেম যেখানে জৈব পরিস্থিতিকে গতিবিদ্যা, অর্থনৈতিক হিসাব ও সামাজিক ন্যায্যতা মিলিয়ে বনকে টেকসই ফ্লো হিসেবে বিবেচনা করা হয়। এই স্লাইডটি দেখায় যে ফরেস্ট ইকোনমিক্স সরাসরি বন ব্যবস্থাপনার সিদ্ধান্তকে সহায়তা করে একটি সংগঠিত টুলকিট দিয়ে। প্রথমে আসে ভ্যালুয়েশন ও কস্ট বেনিফিট অ্যানালাইসিস, যেখানে বাজার ভিত্তিক এবং নন মার্কেট পদ্ধতি মিলিয়ে কাঠ, কার্বন, পানি নিয়ন্ত্রণ, বন্যপ্রাণীর আবাস, সব সেবার আর্থিক মান নির্ধারণ করা হয়। এরপর সাস্টেনেবল ম্যানেজমেন্ট, সাস্টেনেবল ইল্ড মডেল, রোটেশন, লেংথ ও সিলভিকালচারাল টেকনিক ব্যবহার করে স্টক ফ্লোর সামঞ্জস্য রক্ষা করা হয়। মার্কেট অ্যানালাইসিস অংশে চাহিদা, সরবরাহ, মূল্য, ইলাস্টিসিটি এবং প্রাইসিং স্ট্র্যাটেজি যেমন স্টাম্পেজ ফি, অকশন, ডিফারেন্সিয়াল প্রাইসিং ঠিক করে দেওয়া হয় যাতে রাজস্ব ও সংরক্ষণ দুটি সংরক্ষিত থাকে। পলিসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দেখায় বিধিনিষেধ মানা হচ্ছে কিনা এবং কোনো ইনসেন্টিভ, পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিস, সাবসিডি, ট্যাক্স ক্রেডিট কার্যকর হবে। রিস্ক ম্যানেজমেন্টের জায়গায় দাম অস্থিরতা, পোকামাকড়, অগ্নিকাণ্ড বা জলবায়ু ঝুঁকি মূল্যায়ন করে ডাইভার্সিফিকেশন দিয়ে ঝুঁকি ছড়িয়ে দেওয়া হয়। ইকোসিস্টেম সার্ভিস ইন্টিগ্রেশন নিশ্চিত করে যাতে প্রভিশনিং, রেগুলেটিং ও কালচারাল সব সেবাই পরিকল্পনায় ঢুকে পড়ে। দরকার হলে বেনিফিট ট্রান্সফার বা মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস ব্যবহার করা হয়। সবশেষে কমিউনিটি ও স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অংশে অংশগ্রহণমূলক পদ্ধতি ও ন্যায়সঙ্গত বন্টন বা ইকুইটি নিশ্চিত করা হয়, বিশেষত স্থানীয় ও আদিবাসী অধিকারকে কেন্দ্র করে। সার কথা, স্লাইডটি বুঝিয়ে দেয় ইকোলজি, বাজার নীতি সমাজকে এক ফ্রেমে এনে ফরেস্ট ইকোনমিক্স টেকসই, স্বচ্ছ ও ফলভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার রূপরেখা দেয়। এই স্লাইডে বন অর্থনীতির প্রধান সীমাবদ্ধতাগুলো একসাথে চিহ্নিত করা হয়েছে যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা যায়। প্রথমত, ইকোসিস্টেম খুব জটিল, প্রজাতিভেদে বৃদ্ধি, আবহাওয়ার ওঠানামা, প্রাকৃতিক বিঘ্নতা সব মিলিয়ে উচ্চ অনিশ্চয়তা থাকে, ফলে একই নীতি সব জায়গায় একইভাবে কাজ নাও করতে পারে। দ্বিতীয়ত, মূল্যায়নের সমস্যা বড়। কার্বন শোষণ, জলাধার সংরক্ষণ, নান্দনিকতা বা সাংস্কৃতিক মূল্য, এ ধরনের নন মার্কেট ভ্যালু সরাসরি দামে ধরা যায় না এবং অনেক পদ্ধতিতে মূল্যায়নকারীর ব্যক্তিগত পক্ষপাত বা বিচার ভেদ প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, নির্ভরযোগ্য ও হালনাগাদ ডেটা সবসময় পাওয়া যায় না। বহু বনাঞ্চলে তথ্য পুরনো বা অসম্পূর্ণ, তাই বিশ্লেষণ দুর্বল হয়ে পড়ে। চতুর্থত, সময় স্থানগত গতিশীলতা, দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে বড় সময়ের ডেটা দরকার হয় এবং স্কেল পরিবর্তন করলে ফল পাল্টে যেতে পারে। পঞ্চমত, সামাজিক সাংস্কৃতিক বিষয়, সমতা, সামাজিক ন্যায়, স্থানীয় ও আদিবাসী জ্ঞান ও অধিকার উপেক্ষা করলে নীতি কার্যকর হয় না এবং বিরোধ তৈরি হয়। ষষ্ঠত, বহির্গত প্রভাব ও বাজার ব্যর্থতা, দূষণ বা ডাউনস্ট্রিম ক্ষতির মতো পরিবেশগত এক্সটার্নালিটি বাজারে দামে আসে না বলে বেসরকারি সিদ্ধান্ত প্রায়ই সমাজের পক্ষে সর্বোত্তম হয় না। সবশেষে, মডেলের সীমা, অনুমান ও সরলীকরণ দরকার হলেও এগুলো বাস্তবতার অনেক দিক বাদ দেয়, ফলে নীতি বদলালে বা জলবায়ু ঝুঁকি বাড়লে
মডেলকে দ্রুত অভিযোজিত করা কঠিন হতে পারে। সার কথা, বন অর্থনীতির টুল দরকারি হলেও এগুলো সীমা বুঝে ডেটা উন্নয়ন, অংশগ্রহণ, সংবেদনশীলতা বিশ্লেষণ ও বহুমাত্রিক মূল্যায়ন একসাথে ব্যবহার করলেই সিদ্ধান্ত আরো আহ, ভরসাযোগ্য হয়। এখানে কতগুলো রিকমেন্ডেড টেক্সট আছে, এগুলো যদি আপনারা পড়েন তাহলে আমার আলোচনাটা আরো বেশি বোধগম্য হবে। পুরো আলোচনার ল্যান্ডিং পয়েন্ট হলো বন সম্পদ অর্থনীতি কেবল সংখ্যার হিসাব না, এটি প্রকৃতি, সমাজ ও বাজারের ত্রিমাত্রিক বোর্ডে কৌশল সাজানো। আমরা দেখেছি কিভাবে অর্থনৈতিক মূল্যায়ন, ব্যয় সুবিধা বিশ্লেষণ, টেকসই উৎপাদন নীতি বা সাস্টেনেবল ইল্ড, সিলভিকালচারাল প্রযুক্তি, বাজার গতি এবং নীতি নির্ধারণের প্রভাব একে অন্যকে প্রভাবিত করে। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রাইস ভোলাটিলিটি, পোকামাকড়, অগ্নিকাণ্ড, নীতি পরিবর্তন বা জলবায়ুর অনিশ্চয়তা সবকিছু রিস্ক ম্যাট্রিক্সে ধরে বিকল্প বৈচিত্র্যকরণ করতে হয়। সম্প্রদায় অংশগ্রহণ ও ন্যায্যতা নিশ্চিত করা ছাড়া টেকসই বন ব্যবস্থাপনা সম্ভব নয়। কারণ স্থানীয় জ্ঞান ও অধিকারকে বাদ দিলে অর্থনৈতিক সমীকরণ ভেঙে পড়ে। তবে সীমাবদ্ধতাও আছে, ইকোলজির জটিলতা, নন মার্কেট ভ্যালুর পরিমাপ দুরূহতা, ডেটার ঘাটতি, দীর্ঘ সময় ও স্থানিক ভিন্নতার প্রভাব, আহ, বাহ্যিকতা ও বাজার ব্যর্থতা আর মডেলের সরলীকরণ সবই সিদ্ধান্তকে অনিশ্চয়তায় ঢেকে দেয়। তাই একটি সংখ্যা একটি উত্তর নয়, বরং শর্তাধীন স্বচ্ছ সিদ্ধান্ত ফ্রেম আমরা বেছে নেই, যেখানে অনুমান, সংবেদনশীলতা, বিশ্লেষণ ও দৃশ্যপট পাশাপাশি চলে। সাংস্কৃতিক সম্পদের পাঠ যোগ করে আমরা বুঝলাম বন কেবল কাঠের গুদাম নয়, এটি পরিচয়, ইতিহাস ও নান্দনিকতার ধারক বাহক, যা অর্থনীতির ভাষায়ও মূল্য পায়। শিক্ষার্থীদের জন্য কার্যকর রুটম্যাপ হলো সমস্যা সংজ্ঞা দিন, প্রাসঙ্গিক ডেটা সংগ্রহ করুন, ভ্যালুয়েশন করুন, নীতি, ঝুঁকি, ইকোসিস্টেম সার্ভিস যুক্ত করুন, আর ফলাফল স্টেক হোল্ডার ফ্রেন্ডলি ভাষায় উপস্থাপন করুন। আজকের এই ভিত্তি নিয়ে পরের সেশনে আমরা সরাসরি নামবো বাংলাদেশে বন পণ্যের চাহিদা, সরবরাহ, মূল্য, ইলাস্টিসিটি ও বাজার গতির প্রেক্ষাপটে, যেখানে ক্লাসের ধারণাগুলো পরীক্ষায় নয়, বাস্তব সিদ্ধান্তে কাজে লাগবে। আমি আশা করি আমার ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। এই বলে আমি আজকের আমার এই ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।